টিউলিপের অভিনব জালিয়াতি, গুলশানের রাজুকের সম্পত্তি দখলে ইস্টার্ন হাউজিংকে সহযোগিতার অভিযোগ, বিনিময়ে বুঝে নেন ফ্ল্যাট। আগামী সপ্তাহেই মামলার সিদ্ধান্ত দুদকের। আপনি জায়গাটা হাতে না নিয়েই অত্যন্ত স্পষ্টভাবে অসৎভাবে আপনি এই জায়গাটাকে হস্তান্তর করেছেন। শুধুমাত্র অ্যান্টি কারাপশন কমিশনার না, এখানে কিন্তু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেরও কিন্তু একটা দায়িত্ব ছিল সবসময় এটাকে ইভ্যালুয়েট করা। তার যে অথরাইজ অফিসার ছিল প্রত্যেকটা জায়গায়, সেই অথরাইজ অফিসারও কিন্তু দেখা উচিত ছিল যে আসলে এই ল্যান্ডটা কিসের জন্য দেওয়া হয়েছিল আর ল্যান্ডটা এখন ইউজ হচ্ছে কোথায়। বিপুল অর্থ পাচারে জড়িত কয়েকটি পরিবার ও গোষ্ঠী, জানালেন গভর্নর। ফিরিয়ে আনতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলমান। জটিল প্রক্রিয়ার কারণে সময় লাগবে 1 বছরেরও বেশি। অ্যাসেট ট্রেসিং ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 6 মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ঢাকা। বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান, গণহত্যা থামানোর দাবিতে কাল মার্চ ফর গাজা। দুয়ারে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, মঙ্গল নয় এবার হবে আনন্দ শোভাযাত্রা। মোটিফে থাকছে ফ্যাসিবাদ বিরোধী বার্তা, ছায়ানটের বর্ষবরণে আলোর পথের যাত্রার আহ্বান। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ, নাগরিক কমিটির বহিষ্কৃত নারী সদস্য গ্রেফতার। প্রতারণা ঠেকাতে সতর্ক থাকার প্রতিশ্রুতি স্নিগ্ধের। ট্রান্সশিপমেন্ট বাতিলে নতুন সংকটে ব্যবসায়ীরা, বিমানে পণ্য পরিবহনের খরচ কমিয়ে কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি। বাণিজ্যে বাধা এড়াতে আলোচনার পরামর্শ। ঢাকায় ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অভিনব জালিয়াতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডকে সরকারি জায়গা বেআইনিভাবে হস্তান্তরে সহযোগিতার বিনিময়ে ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি। এদিকে টিউলিপের প্রভাবেই নিয়ম ভেঙে রাজুকে প্রায় 2 বিঘা জমি দখল ও ফ্ল্যাটের অনুমোদন করিয়ে দেয় ইস্টার্ন হাউজিং। এই ঘটনায় আগামী সপ্তাহে টিউলিপ ও রাজুকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাজধানী গুলশান 2-এর 71 নম্বর রোডের এই বাসার একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। গেল মার্চে দুদক ফ্ল্যাটের সন্ধান পেলে আদালতে আবেদনের প্রেক্ষিতে সেটি জব্দের আদেশ দেয়। তবে ফ্ল্যাটের আদ্যপ্রান্ত খুঁজতে গিয়ে দুদক পেয়েছে পুরো প্লটটি জুড়েই অভিনব জালিয়াতির নানা ফেরিস্তি। 1964 সালে পূর্ব পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর আবেদনে তৎকালীন ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট তাকে প্রায় 2 বিঘা জমি 99 বছরের জন্য হস্তান্তর না করার শর্তে বরাদ্দ দেয়। কিন্তু 1974 সাল থেকে 2 হাত ঘুরে সেই সম্পত্তি চলে যায় ইস্টার্ন হাউজিংয়ের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলামের কাছে। 2020 সালে টিউলিপ সিদ্দিকী আপন খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে ইস্টার্ন হাউজিংকে লিগ্যাল পার্সন হিসাবে আমুক্তার অনুমোদন ও 36টি ফ্ল্যাটে বিভাজনে তৎকালীন রাজক সংশ্লিষ্টদের মাধ্যমে অনুমোদন করিয়ে নেন। বিনিময়ে একই প্লটে 201 নম্বর ফ্ল্যাটটি গ্রহণ করেন টিউলিপ। এ ঘটনায় টিউলিপ সিদ্দিক সাবেক রাজক কর্মকর্তা সর্দার মোশাররফ হোসেনকে আসামি করে আগামী সপ্তাহে মামলা করতে যাচ্ছে দুদক। আরও একটা মামলা হতে পারে। আপনি জায়গাটা হাতে না নিয়েই অত্যন্ত স্পষ্টভাবে অসৎভাবে আপনি এই জায়গাটাকে হস্তান্তর করেছেন। তাহলে এখানে কিন্তু দ্বিতীয় আরেকটা মামলা আছে, যে মামলাটা আমরা এখনো করিনি। আইনজ্ঞরা বলছেন রাজুকের প্লট বরাদ্দ বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনো সুযোগ নেই। এই যে গভর্নমেন্টের যে পলিসিটা ছিল স্পেসিফিক ইন্ডিভিজুয়াল সমাজের তারা এই জায়গাটা পাবে, সেখান থেকে সরে এসে 1-2 ব্যক্তি এখানে নাম কোনো মূল্য ছাড়া তারা ফ্ল্যাট এনজয় করবে অথবা তাদেরকে আপনার ফ্যাসিলিটি দেওয়া হবে, এটা তো আসলে পারপাসটা না। এর আগে দুদক পূর্বাঞ্চলের শেখ পরিবারের 60 কাঠার প্লট জালিয়াতির মামলায় হুকুমের আসামি করেছিল টিউলিপ সিদ্দিককে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে দুর্নীতিবাজদের বিদেশে পাচার করা শত শত কোটি টাকার সম্পদ জব্দ করছে দুদক। কিছুদিন পরপরই চাঞ্চল্যকর এমন নানা সফলতার বার্তা জানান দেয় রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটি। যদিও তথ্য বলছে বাস্তবে চিঠি চালাচালি ছাড়া সম্পদ জব্দের কোনো সিদ্ধান্ত আলোর মুখ দেখেনি। এ যাবৎকাল রাজনৈতিক বিবেচনায় সিঙ্গাপুর থেকে অর্থ ফেরত আনা ছাড়া আর কোনো সফলতা নেই দুদকের ঝুলিতে। বিশেষজ্ঞরা বলছেন আদালতের আদেশকেই বিদেশের সম্পদ জব্দ বলেই চালিয়ে দেওয়া হচ্ছে। দেখব তাসলিম তৌহিদের আরও একটি রিপোর্ট। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ক্ষমতার প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে ভিনদেশে গড়েছেন সাম্রাজ্য। গেল অক্টোবরে দুদকের আবেদনে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি বাড়িসহ স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। ৫ মাস পরে সেসব দেশে চিঠি পাঠাতে যাচ্ছে দুদক। একইভাবে বসুন্ধরা গ্রুপের সিঙ্গাপুর, যুক্তরাজ্য সহ ৮ দেশের ১৯ কোম্পানিতে বিনিয়োগ থাকা ১৩০ কোটি টাকা জব্দের আদেশ পেয়ে সম্প্রতি সেসব দেশে তথ্য পেতে চিঠি দিয়েছে দুদক। নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার, বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান সহ পট পরিবর্তনের পর বিদেশে ১৬৫ কোটি টাকার বেশি সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যেগুলোকে বিদেশে সম্পদ জব্দের সফলতা হিসেবে জানান দিচ্ছে সংস্থাটি। বাস্তবতা বলছে চিঠি পাঠানোর মধ্যে সীমাবদ্ধ এসব তোড়জোড়। বিষয়টি স্বীকার করে দুদক মহাপরিচালকের দাবি, বিদেশে সম্পদ জব্দের বিষয়টি সময় সাপেক্ষ। যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে, সেই কার্যক্রমগুলো আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধান দল এই কাজগুলো করছেন, সেটাও দেখবেন। এই প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, বাট এই কার্যক্রমগুলো চলমান আছে। দুদকের ইতিহাস জানান দিচ্ছে এ যাবৎকালে রাজনৈতিক বিবেচনায় আওয়ামী লীগ সরকারের সময় সিঙ্গাপুর থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত এনেছিল। এর বাইরে সম্পদ জব্দ কিংবা দেশে ফেরত আনার তেমন কোনো নজির নেই। সম্পদ জব্দের আদেশ বাস্তবায়নে সক্রিয় হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সম্পদ আছে বিদেশে, এখন এইটাকেই বলে দেওয়া হচ্ছে যে বিদেশের সম্পদ ক্রোক করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে। আদতে এটা কিন্তু ফ্রিজ হচ্ছে না, এখানে শুধুমাত্র ফ্রিজ অথবা আপনার যেটি বলছেন যে ক্রোক, সেইটার একটা অর্ডার হচ্ছে। বিদেশে পাচার হওয়া অনেক দেশ থেকে কোনো ধরনের সহযোগিতাও পাচ্ছে না দুদক। বিভিন্ন দেশে ৭১টি চিঠি পাঠিয়ে সাড়া পেয়েছে মাত্র ২৭টির। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বিদেশে পাচার হওয়া সম্পদ কোথায় কি অবস্থায় আছে তা খুঁজে বের করে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। অর্থ পাচার সহ সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রামে ব্রিফিংয়ে তিনি বলেন, পাচার হওয়ার সম্পদ ফিরিয়ে আনতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে। গভর্নর আরও বলেন, দেশের বিপুল টাকা পাচার করেছে কয়েকটি পরিবার ও গোষ্ঠী, তা ফিরিয়ে আনতে সময় লাগবে ১ বছরেরও বেশি, কেননা এটি একটি জটিল প্রক্রিয়া। বিদেশিদের অ্যাসেট ট্রেসিং ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি এবং তাদের সহায়তা নিয়ে আমরা ওই প্রপার্টিগুলোকে বা ব্যাংক অ্যাকাউন্টগুলোকে বা তাদের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ৬ মাসের মধ্যে বেশ কয়েকটা দেশের অ্যাসেট ফ্রিজ যদি আমরা করতে পারি, দ্যাট উইল বি আওয়ার ইনিশিয়াল অ্যাচিভমেন্ট। গাজায় বর্বরতার প্রতিবাদে আজও বিক্ষোভ হয়েছে ঢাকায়। জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান মুসল্লিরা। বিশ্ব মুসলিম উম্মাহকে এক হয়ে ইসরায়েলি বর্বরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন সাধারণ জনতা। মানবতার ডাকে বর্বরতা রুখতে এই দীপ্ত উচ্চারণ। কারো হাতে ফেস্টুন, কারো হাতে বিশ্বের সবচেয়ে নির্যাতিত নিপীড়িত দেশ ফিলিস্তিনের পতাকা। শুক্রবার জুমার নামাজের পর ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সাধারণ মুসল্লিরা। মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন এলাকা ঘুরে আবারও মসজিদের উত্তর ফটকে গিয়ে শেষ হয়। এর আগে নামাজ শেষ করেই বিক্ষোভ সমাবেশ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। মানুষ তো দূরের কথা,
সকল পাশবিকতা, সকল বর্বরতাকেও হার মানিয়েছে। এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিন মুক্ত করতে হবে, বাইতুল মুকাদ্দাস মুক্ত করতে হবে, তাহলেই আমাদের এই বিক্ষোভ থামবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করে বিপ্লবী যুব সংহতি। পশ্চিমা দেশগুলো ইসরায়েলের বড় সহযোগী উল্লেখ করে বক্তারা তাদের নীরব না থেকে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। পশ্চিমা মদদে ঠান্ডা মাথার ক্লিনজিং যে অপারেশন চলছে গোটা ফিলিস্তিন জুড়ে, তাতে পশ্চিমা দুনিয়ার তাদের যে গণতন্ত্রের মুখোশ, মানবাধিকারের মুখোশ পুরোপুরি এটা আজকে খসে পড়েছে। গাজায় হামলার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সহ নানা সংগঠন। ফিলিস্তিন দখলমুক্ত করে নেতানিয়াহু বাহিনীর বিচার দাবি করেছে তারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আগামীকাল রাজধানীতে আয়োজন করা হচ্ছে মার্চ ফর গাজা। নিরীহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার করাই এই কর্মসূচির লক্ষ্য বলে জানান আয়োজকরা। মহানগরীর বিভিন্ন পয়েন্ট থেকে শুরু হয়ে প্রতিবাদী শোভাযাত্রা মিছিল হবে সোহরাওয়ার্দী উদ্যানে। এখানে র্যালি পরবর্তীত সভায় একই মঞ্চে দেখা যাবে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ বিভিন্ন অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দকে। ইতিমধ্যে সভাস্থলে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, তৈরি করা হচ্ছে বিশাল মঞ্চ। সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করে কর্মসূচি সফল করতে নানা নির্দেশনা দেন বিভিন্ন দলের নেতারা। এই দেশের যে কোনো মত থাকুক না কেন, সব মত যে আমরা এক হতে পারি মুসলমানের দুর্দিনে, সেটার প্রমাণ হবে আগামীকাল। আমাদের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক থাকবে শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকরা ডিউটি পালন করবে এখানে। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে ঐতিহাসিক মার্চ ফর গাজা ঘোষণা করা হয়েছে এবং এই কর্মসূচির প্রতি সারা দেশের দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সকল মানুষের অভূতপূর্ব আগ্রহ এবং সাড়া তৈরি হয়েছে। দুয়ারে কড়া নাড়ছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছর বরণের অনুষঙ্গ সাজিয়ে তুলতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবার শোভাযাত্রার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আর বৈশাখ উদযাপনের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রায় থাকবে ফ্যাসিবাদ বিরোধী ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন মোটিভ। বৈশাখ উদযাপনকে রঙিন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে জমে উঠেছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। পহেলা বৈশাখ উৎসবের রূপকে ফুটিয়ে তুলতে শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ, রঙিন মোটিভ আর বিশাল আকৃতির কাঠামো। শিক্ষার্থীরাই বানাচ্ছেন রাজা রানীর বিশাল মুখোশ, পেঁচা, জাতীয় পশু বাঘ। এর মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি তুলে ধরা হবে গ্রাম বাংলার চিরায়ত সংস্কৃতি। উঠে আসবে সমৃদ্ধির পথে এগিয়ে চলা বাংলাদেশের প্রতিচ্ছবিও। কিছু পটচিত্র আছে বড় বড় কাপড়ে করা, বনদেবীর, আকবরের আর বিভিন্ন রকমের রূপকথার। স্যারদের আবার আমাদের স্টুডেন্টদের যে হচ্ছে পেইন্টিংগুলো, সেগুলো আমরা বিক্রি করছি। গণঅভ্যুত্থানের কিছু আমরা মোটিভ রাখছি, যেমন পানির বোতল। এবছর বৈশাখ উদযাপনের নানা বিষয় নিয়ে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন শোভাযাত্রা আয়োজন কমিটি। জানান, নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান এই প্রতিবাদ্যে উদযাপিত হবে বর্ষবরণের আনুষ্ঠানিকতা। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান, রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটিকে তুলে ধরা। শোভাযাত্রার জন্য পহেলা বৈশাখে সকাল ৮টা থেকে দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আমার মুক্তি আলোয় আলোয় প্রতিবাদ্যে এবারের বর্ষবরণ উদযাপন করবে ছায়ানট। বিকেলে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে রমনার বটমূলে উৎসব উদযাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। ভোরের আলো ফুটতেই ভৈরবী রাগালাপের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণ আয়োজন। অনুষ্ঠান সজ্জায় থাকছে 9টি সম্মিলক, 12টি একক গান ও 3টি পাঠ।
প্রতিপাদ্যের সঙ্গে মিল রেখে নতুন আলো প্রকৃতি, মানুষকে ভালোবাসার গান, দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মবোধন জাগরণের সুরবাণী থাকবে পুরো আয়োজনে। ছায়ানটের এবারের বার্তা, আমার মুক্তি আলোয় আলোয়। এবারের অনুষ্ঠান সজ্জে আমরা 9টি সম্মেলন ও 12টি একক গান এবং 3টি পাঠ অন্তর্ভুক্ত করেছি। সব মিলিয়ে 1.5 শতাধিক শিল্পী এই আয়োজনে অংশ নিচ্ছেন। রমনা উদ্যান থেকে 2 ঘণ্টা ব্যাপী আয়োজন নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিটিভিও সরাসরি সম্প্রচার করবে অনুষ্ঠানটি। এই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দিলশাদ আফরিন জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানা শাখার সদস্য ছিলেন। অভিযোগ অনুযায়ী ভুক্তভোগীদের সহায়তা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিতেন তিনি। এ নিয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছেন, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ ঠেকাতে তারা সোচ্চার আছেন। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির বহিষ্কৃত সদস্য দিলশাদ আফরিনকে পুলিশের কাছে সোপর্দ করেছে সংগঠনটি। অভিযোগ আছে, জুলাই ফাউন্ডেশনের সহায়তা পাইয়ে দিতে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেন আফরিন। কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপের খুদে বার্তায়ও মেলে তার প্রতারণার প্রমাণ। 7-8 জনের থেকেই 10,000 টাকা করে নিচ্ছে। 10,000 টাকা করে এই কথা বলে নিচ্ছে যে আরেকজন আহতকে আপনার 20,000 টাকা থেকে দেওয়া হবে, প্রয়োজন আপনি কলে কথা বলে। তো তারা যেহেতু 10,000 টাকা সহযোগিতা পাইতেছে, তারা ওই মনে দিয়ে দিচ্ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার জাতীয় নাগরিক কমিটির সদস্য পদ থেকে দিলশাদ আফরিনকে বহিষ্কার করে সংগঠনটি। বিভিন্ন লোকদের কাছে টাকা নিয়েছে, তাদের ফাউন্ডেশনে আটক করে তারা পুলিশের কাছে হ্যান্ডওভার করেছে। আইনের ঊর্ধ্বে কেউ না, সুতরাং যারাই যে কোনো রকম অন্যায় করবে আমরা তাদেরকে কোনোভাবেই প্রশ্রয়গুলো দিব না। আহত ও শহীদ পরিবারের অর্থ যেন প্রতারকদের হাতে না যায় সেই বিষয়ে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতারণার চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। প্রতারণার ব্যাপারে আমরা সবসময় সচ্চার, আর যারা প্রতারকরা আছে আমরা এই জন্যই আমাদের ভেরিফিকেশন যে প্রসেসটা সেটা এতটা হার্ডভাবে করছি, যাতে যারা প্রতারক আছে যাতে আমাদের কাছে যে আমাদের টাকা আছে সেই টাকাটা যাতে ভুল মানুষের কাছে চলে না যায়। জুলাই অভ্যুত্থানের প্রকৃত ক্ষতিগ্রস্তদের যাচাই বাছাইয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কাজ করছে বলে জানান স্নিগ্ধ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের 5 বছর ক্ষমতায় থাকার অধিকার নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। দুপুরে রাজধানী তোপখানা রোডে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের বিশেষ কাউন্সিলে তিনি একথা বলেছেন। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে দ্রুত নির্বাচন দরকার বলে এ সময় মন্তব্য করেছেন বিএনপির এই নেত্রী। স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি, 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট। আমরা যখন মুক্ত, আমাদের তখন প্রয়োজন একটা নির্বাচন। আমরা চাই জনগণের ভোটের অধিকার যেন ফিরে আসে। তাই আমরা বিএনপি কোনো সময় ক্ষমতার জন্য লালায়িত না। তাহলে তারা এত নির্যাতিত, এত নিপীড়িত হলেও বিএনপি থেকে একটা কর্মীও পলায়ন করে নাই, একটা কর্মীও কোথাও যায় নাই। সারা জনগণের আস্থা আছে বিএনপির প্রতি। সংস্কারের ব্যাপারে কোনো দ্বিমত নেই, তবে সংস্কারের দোহাই দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার ছাড়া বেশি দিন দেশ পরিচালিত হোক তা চায় না বিএনপি। বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সরকার বলছে এখন যে এটা ডিসেম্বর থেকে জানুয়ারিতে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু যখন ডিসেম্বর থেকে জুন বলে তখন কিন্তু আমাদের একটু দ্বিধা লাগে। এই জন্য যে দেখেন আপনি ফেব্রুয়ারি মাসে হলো রমজান, তারপরে হলো গরম, তারপরে হলো বৃষ্টি। অতএব যদি ডিসেম্বর এবং জানুয়ারির ভিতরে ইলেকশনটা হয়, এটা আমি মনে করি দেশের জনগণের জন্য ভালো। গণতান্ত্রিক সরকার যদি না থাকে তাহলে কিন্তু বিনিয়োগ খুব একটা আসবে না, অতএব বিনিয়োগ আবার অত্যন্ত প্রয়োজন। রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করার অভিযোগে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার ডিএমপির এক বার্তায় বলা হয়েছে,
দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়, আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি। গত বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করা হয়। মডেল মেঘনা তখন ফেসবুকে লাইভ করছিলেন। বৃহস্পতিবার রাত 10টার দিকে সিএমএম আদালতে হাজির করা হয় মেঘনাকে। পরে পুলিশের আবেদনে বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটকাদেশ দেন আদালত। রাতের সময় আরও থাকছে। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বললেন, লাল বলে মানিয়ে নিতে আরও বেশি সময়ের প্রয়োজন। উঠে বাংলাদেশের পণ্য বহনে ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় নতুন সংকটে ব্যবসায়ীরা, তাই অভ্যন্তরীণ কার্গো সক্ষমতা বাড়ানোর দাবি উঠেছে। এক্ষেত্রে সেকেন্ড কার্গো সার্ভিস পয়েন্ট হিসেবে চট্টগ্রাম বিমানবন্দরকে অগ্রাধিকার দেওয়ার দাবি ব্যবসায়ীদের। আর এই বিষয়ে পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। বন্দরে জটলা তৈরির অজুহাত দেখিয়ে এবার ট্রান্সশিপমেন্ট বা স্থলবন্দর থেকে ভারতীয় বিমানবন্দর পর্যন্ত পণ্য পরিবহন সুবিধা বন্ধ করেছে ভারত সরকার। এতে ভারত থেকে বিমানে পণ্য পাঠাতে নতুন সংকটে বাংলাদেশি ব্যবসায়ীরা। মূলত বাংলাদেশ থেকে সাগর পথে সব ধরনের পণ্য রফতানির অন্যতম কেন্দ্রবিন্দু চট্টগ্রাম সমুদ্র বন্দর। কিন্তু গার্মেন্টস পণ্য নির্দিষ্ট সময়ে উৎপাদন করতে না পারা সহ নানা জটিলতায় নির্ভর করতে হয় আকাশপথে। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিমান কার্গোর একমাত্র ভরসা ঢাকা বিমানবন্দর। তবে এখানের কার্গো সুবিধা কম থাকায় গুনতে হয় বাড়তি ভাড়া ও চার্জ। এমন অবস্থায় কম খরচে পণ্য রফতানির সুযোগ নিতে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে দিল্লি বিমানবন্দরের দ্বারস্থ হতে বাধ্য হন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতি ঢাকার বাইরেও দ্রুত কার্গো সার্ভিস চালুর দাবি তাদের। চিটাগাং কাস্টমস এবং আপনার চিটাগাং এয়ারপোর্ট কাস্টমস, দুইটা কাস্টমসই কিন্তু একসাথে কাজ করতে পারে। ওকে, এই মাল এয়ার হয়ে গেছে, তাহলে আমার এখানে একই কাস্টমস পাশে আমার এটা ফ্লাই হয়ে যাচ্ছে। তো এভিয়েশন কোম্পানিগুলোকে এখানে ডেফিনেটলি ইটস এ বিগ মার্কেট, তাদের জন্য বিগ মার্কেট। কিন্তু এটাকে আমাদের মানে ডেফিনেটলি আমাদের এই সেগমেন্টগুলোকে কিন্তু আমাদের এখানে কাজ করতে হবে। সিভিল এভিয়েশন বলছে, কার্গো সার্ভিসের অবকাঠামো ও পরীক্ষা নিরীক্ষা শেষে আন্তর্জাতিক অনুমোদন রাতারাতি সম্ভব নয়। তবে চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো সার্ভিস চালুর জন্য আলোচনা চলছে একটি কোম্পানির সঙ্গে। চিটাগং থেকে যেন আমাদের বন্দরনগরী এবং আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল থেকে যেন আমরা কার্গো অপারেশন শুরু করতে হয়, সেই প্রসেসটা আমি অলরেডি শুরু করে দিয়েছি। প্রপোজালটা আমি স্টাডি করবো, করে আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো। যদি আমরা উইন উইন সিচুয়েশন থাকে, বেটার উই উইল অলওয়েজ গো হেড ইন দ্যাট। তথ্য বলছে, ভারতের দিল্লি থেকে প্রতিদিন প্রায় 50 থেকে 60 টন গার্মেন্টস পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রফতানি করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। 2024 সালে যার পরিমাণ ছিল প্রায় 45,000 টন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ধাক্কা সামলাতে আকাশপথে পণ্য পরিবহনের খরচ কমানো ও বিমানবন্দরের কার্গো সুবিধা বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। পাশাপাশি রফতানি বাণিজ্যে বাধা এড়াতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা জোরদার করার পরামর্শ তাদের। ইয়ানুস শিফাতের প্রতিবেদন। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রফতানি করতে বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে দেশটি। কারণ হিসেবে জানানো হয়েছে, তাদের রফতানি বিঘ্নিত হওয়া এবং বিমানবন্দর ও অন্যান্য বন্দরে পণ্যজট কমাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে এতে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে দাবি ভারতের। স্থলপথে কোনো সমস্যা না হলেও এই সিদ্ধান্তে ভারতের বিমানবন্দর ব্যবহার করে কোনো পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ, এমনটা উল্লেখ করে সাময়িক এই সংকটও সহজেই সমাধান করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে, সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয়নি, শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট। নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান করবেন। ব্যবসায়ীরাও একমত। তবে দেশের বিমানবন্দর দিয়ে আকাশপথে পণ্য পরিবহন সুবিধা বাড়ানোর সঙ্গে খরচ কমানোর উদ্যোগ নিতে হবে সরকারকে। কেন আমাকে $5 থেকে $60 পর্যন্ত মানে পার কেজিতে দিতে হয়, এইটা একটু সরকারের খতিয়ে দেখা দরকার। বিদেশি এয়ারলাইন্সগুলির এই মনোপলি ব্যবসাটা বন্ধ করতে হবে। বিমান বাংলাদেশ এই ক্ষেত্রে কেন চুপচাপ বসে আছে, সেটা একটু দেখা দরকার।
রফতানি বাণিজ্য সম্প্রসারণের পথে ভারতের কোনো সিদ্ধান্ত যেন বাধা তৈরি করতে না পারে, সেজন্য দেশটির সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনা জোরদারের আহ্বান জানান অর্থনীতিবিদরা। বাংলাদেশের ভারতে নিযুক্ত হাইকমিশনার, তার এখন প্রধান দায়িত্ব হচ্ছে এটা আলাপ আলোচনা করে এই অচলাবস্থা অবসানের উদ্যোগ গ্রহণ করা। ভারতের নতুন সিদ্ধান্ত আঞ্চলিক বাণিজ্যে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে রফতানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়েছেন তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ব্যবধানে মাংসের দামে স্বস্তি থাকলেও বেশ চড়া মাছের বাজার। বর্ষবরণের আগে সরবরাহ সংকটে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা কেজিতে। ঊর্ধ্বমুখী পেঁয়াজের দামও স্থিতিশীল আছে সব ধরনের চালের দর। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমজমাট বাজার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারে বেশি ক্রেতা সমাগম। 2 দিন পর পহেলা বৈশাখ, তবে রাজধানীর কাউরান বাজারে দেখা গেল না সুস্বাদু এই মাছের সরবরাহ। 2-1টি দোকানে বড় আকারের ইলিশ 2200 ও ছোট আকারের ইলিশের দাম 1400 টাকা কেজি। ইলিশ মাছ তো নাই বাজারে, ব্যস্ত আছি, মাছও কম, বেচা বিক্রিও কম। মাছ মানে সরবরাহ কম থাকায় একটু দাম বেশি। সপ্তাহ ব্যবধানে বাজারে মুরগির মাংসের দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। নিম্নমুখী গরুর মাংসের দামও। আপনার ঈদের পরে সপ্তাহ তো এই সপ্তাহে মুরগির রেট কম। খামার যেগুলো ঈদ উপলক্ষে বন্ধ ছিল এগুলো সব চালু হয়েছে। তবে সহনীয় পর্যায়ে রয়েছে সবজির দাম। কিছু সবজির দর কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। ঊর্ধ্বমুখী পেঁয়াজের দরও আগে থেকে কেজিতে 2 টাকা 3 টাকা বাড়তি। এখন পেঁয়াজের দাম বাড়তে আছে, পেঁয়াজ এখন রাখি করতেছ তো এখন একটু মানে দাম বেশি হবে। শীতের সবজি যেগুলো শেষ হয়ে গেছে, মেইনলি চিচিঙ্গা, তারপরে বরবটি, টমেটো, এগুলোর দাম একটু বেশি। প্রত্যেকটা সবজি 60-70 টাকার মধ্যে আছে। সবজির দাম তো কম। এভাবে যদি থাকে সাধারণ মানুষেরা খুব ভালো করে খেতে পারবে আর কি। রমজানের তুলনায় এখন প্রতি কেজিতে 10 টাকা 20 টাকা বাড়ছে। দাম বাড়েনি মুদি পণ্যের। তেলের দাম বৃদ্ধি নিয়ে বাজারে আলোচনা থাকলেও আগে নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে এই পণ্য। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণ চেষ্টার আলাদা মামলায় লক্ষ্মীপুরে 2 জন এবং ধর্ষণে ব্যর্থ হয়ে তরুণীকে হত্যার অভিযোগে চট্টগ্রামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীপুরের সদর উপজেলায় আলাদা 2টি এলাকায় 2টি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। রাতেই নুরমিয়া এবং ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়। এদিকে চট্টগ্রামের চন্দনাইশে তরুণীকে ধর্ষণ চেষ্টা এবং হত্যা মামলার আসামি নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। খালাতো বোনের মেয়েকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করে সে। একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 3 শিশুসহ 6 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে হাডসন নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পাইলট ও বাকিরা স্পেন থেকে আসা একই পরিবারের সদস্য। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কের 2টি নদী হাডসন ও ইস্ট রিভারে হেলিকপ্টার ভ্রমণ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই রাইডের মাধ্যমে বিশাল বিশাল অট্টালিকা, আইকনিক স্ট্যাচু অব লিবার্টি ও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সহ নিউ ইয়র্কের নান্দনিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছে ধরা পড়ে। বৃহস্পতিবার স্পেন থেকে আসা 5 সদস্যের একটি পরিবার সেই রকমই একটি হেলিকপ্টার রাইডে বেরিয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, 15-20 মিনিট ধরে ওড়ার পর হঠাৎ হেলিকপ্টারটি হাডসন রিভারে বিধ্বস্ত হয়। মারা যান 3 শিশুসহ 5 সদস্যের পরিবারের সবাই। মারা গেছেন পাইলটও। 6 জন ভুক্তভোগীকেই পানির মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। দুঃখজনকভাবে 6 জনকেই মৃত ঘোষণা করা হয়েছে। আমরা তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। উদ্ধারকর্মীদের সাহস ও নিষ্ঠার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুলিশ জানায় পিয়ার 40 নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ফ্লাইং ট্র্যাকিং সাইট, ফ্লাইট রাডারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে হেলিকপ্টারটি প্রায় 16 মিনিট ধরে উড়েছিল এবং তারপর হঠাৎ নদীর পানিতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের রেকর্ড বলছে 2004 সালে নির্মিত হেলিকপ্টারটির 2029 সাল পর্যন্ত বিমান চলাচলের যোগ্যতার সার্টিফিকেট ছিল। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। দেখছেন রাতের সময়। জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লাল বলের ক্রিকেটে 4.5 মাসের বিরতি কাটাতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি।
টেস্ট বলেই প্রতিপক্ষ জিম্বাবুয়েকে নিচ্ছেন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড় ছাড়ার রীতিকে বলছেন ইতিবাচক। সাম্প্রতিক সময় টেস্টে হোম কন্ডিশনেই বেশি ভুগছে বাংলাদেশ। স্বাগতিক হিসেবে শেষ 7 টেস্টের 6টাতেই হার। আছে আফগানদের কাছে মিরপুরে ধরাশায়ী হবার মতো তিক্ত অভিজ্ঞতাও। জিম্বাবুয়ে তাই এখন কঠিন প্রতিপক্ষ। কাগজে কলমে এগিয়ে থাকার পরেও তাই টাইগার অধিনায়ক সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এই সিরিজকে। কোনো দলই ছোট না, আমি বারবারই বলতেছি, এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না। আমি আশা করব যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারা ওইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। খেলাটা আমাদের কত ভালো ক্রিকেট খেলতে পারে এটা ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন, আগের থেকে ইমপ্রুভ হয়েছে। আমার যতটুকু মনে পড়ে আমরা 4টা ম্যাচ জিতেছিলাম। সো ইম্পর্টেন্ট, এবছর আরও 6টা টেস্ট ম্যাচ আছে। গত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি, তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা সামনের দিকে আগায় যাবে। শেষ 4.5 মাস কোনো ধরনের টেস্ট না খেলা বাংলাদেশ ব্যস্ত ছিল সাদা বলের ক্রিকেট নিয়ে। মানিয়ে নিতেও তাই সময়ের প্রয়োজন। তবে ডিপিএল এর ব্যস্ততায় লম্বা সময়ের ক্যাম্প বা প্রস্তুতি ম্যাচ কোনোটাই করার সুযোগ নেই। ডিপিএল এর গ্রুপ পর্ব শেষ হবে 13 তারিখ। 14 এপ্রিলে শুরু টিম ক্যাম্প। সব ঠিকঠাক থাকলে ম্যাচের আগে বাকি থাকে 6 দিন। প্রস্তুত হতে এই সময় যথেষ্ট নয় অধিনায়কের কাছে। প্লেয়াররা অনেকদিন পরে টেস্ট ক্রিকেট খেলবে, অবশ্যই প্র্যাকটিসটা হয়তো আমার কাছে সামটাইমস মনে হয় আরও 2-1 দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো। পাশাপাশি আমি যেটা বলবো যে প্লেয়াররা যারা চান্স পেয়েছে, যারা দলে আছে, তারা মেন্টালি কিন্তু অলরেডি প্রিপারেশন নিচ্ছে যে কীভাবে আমি খেলাটা খেলতে চাই। সো দুই দিক দিয়ে যদি চিন্তা করেন, অবশ্যই মোহামেডান আবাহনী যেরকম ইম্পর্টেন্ট, পাশাপাশি টেস্ট ক্রিকেটটাও ইম্পর্টেন্ট, এবং প্লেয়াররা ওই দুইটা জিনিসই সুন্দরভাবে ব্যালেন্স করে আমার মনে হয় প্রিপারেশন নিচ্ছে। 20 তারিখ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে 13 তারিখে ম্যাচ ভেন্যুতে থাকবে গোটা দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টিউলিপের অভিনব জালিয়াতি, গুলশানের রাজুকের সম্পত্তি দখলে ইস্টার্ন হাউজিংকে সহযোগিতার অভিযোগ। বিনিময়ে বুঝে নেন ফ্ল্যাট। আগামী সপ্তাহে মামলার সিদ্ধান্ত দুদকের। ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ঢাকা। বিক্ষোভ সমাবেশ থেকে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান। গণহত্যা থামানোর দাবিতে কাল মার্চ ফর গাজা। এবং দুয়ারে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মঙ্গল নয়, এবার হবে আনন্দ শোভাযাত্রা। থাকছে ফ্যাসিবাদ বিরোধী প্রতিচ্ছবি, ছায়ানটের বর্ষবরণ রমনায়। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।